ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, বলছেন প্রিন্স। এদিকে সমমনাদের সঙ্গে বৈঠক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। জানাবো বিএনপির অবস্থান নিয়ে নানা প্রশ্ন গণতন্ত্র মঞ্চের। এবং সর্বশেষ জানাবো দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, বলছেন প্রিন্স। আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট, ভ্রান্ত নীতি ও ব্যর্থতায় দেশের অর্থনীতি খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দেশের ব্যাংকগুলো যেন লুটপাটের স্বর্গরাজ্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে, রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন বিদেশ থেকে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। ইমরান সালেহ প্রিন্স আরও বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেশে একচেটিয়াতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছে। চরম দুঃশাসন, অর্থনৈতিক সংকটের জাতাকলে পিষ্ট হয়ে মানুষ ধুকে ধুকে মরছে, অথচ আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা তাই করছে। দেশের রিমোট কন্ট্রোল অদৃশ্য শক্তির হাতে তুলে দিয়ে দেওয়া হয়েছে। দেশের মালিকানা অনেক আগেই জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে আওয়ামী লীগকে সাজানো পাতানো ডামি নির্বাচন করে ক্ষমতায় রাখা হয়েছে প্রভুদের বিশেষ অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য। এতে দেশের সার্বভৌমত্ব এখন বিপন্ন প্রায়। এই অবস্থায় ধুকে ধুকে মরার চেয়ে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করাই শ্রেয়। এদিকে সমমনাদের সঙ্গে বৈঠক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি, এই কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। বুলু বলেন, দেশের ৬৩ রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু করেছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্য আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোথায় কি কি কর্মসূচি নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশকে নিয়ে এসেছে, আর বেশি দূরে নয়, আবারও দুর্ভিক্ষ আনবে। এটা রোধ করার জন্য জনতান আন্দোলন তৈরি করতে হয়। আমরা একত্রিতভাবে কাজ করছি। এক দফা আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম, আছি। সামনে কিভাবে এগুতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সূত্র জানায়, বৈঠকে বিএনপির নেতৃত্বে যুগোৎপত আন্দোলনের জামায়াতে ইসলামীকে যুক্ত করা হচ্ছে কিনা সে বিষয়ে পরিষ্কার হতে চেয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা। সূত্র মতে, বৈঠকে জোটের একজন নেতা জানিয়েছেন, যুগোৎপত আন্দোলনে এখনই যেন জামায়াতকে যুক্ত করা না হয়। আন্দোলনে বিজয়ের সম্ভাবনা দেখা দিলে তখন যে কেউ যুক্ত হতে পারে। এছাড়াও বিগত আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা বিএনপির চিন্তাভাবনা জানতে চেয়েছেন। তারা দলীয়ভাবে আলোচনা করে মঞ্চের নেতাদের জানাবেন বলেছেন। বিএনপির অবস্থান নিয়ে নানা প্রশ্ন গণতন্ত্র মঞ্চের। বিএনপির নেতৃত্বে যুগোৎপত আন্দোলনে জামায়াত ইসলামীকে যুক্ত করা হচ্ছে কিনা সেই বিষয়ে পরিষ্কার হতে চান গণতন্ত্র মঞ্চের নেতারা। যুগোৎপত আন্দোলন নিয়ে নতুন কোনো মেরুকরণ হচ্ছে কিনা, অথবা নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক কর্মপরিকল্পনা কি, সেই সম্পর্কে দলটির কাছে জানতে চেয়েছেন গণতন্ত্র মঞ্চ। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা এই বিষয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা 7:15 থেকে 2.25 ঘন্টার বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা মূলত 2-3টি বিষয়ে আলোকপাত করেন। এর মধ্যে যুগোৎপত আন্দোলনের ক্ষেত্রে নতুন কোনো মেরুকরণ হচ্ছে কিনা তা জানার চেষ্টা করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিশেষ করে যুগোৎপত আন্দোলনে জামায়াত ইসলামীকে যুক্ত করা হচ্ছে কিনা সেই বিষয়ে পরিষ্কার হতে চান গণতন্ত্র মঞ্চের নেতারা। এই জোটের একজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, তাদের যুগোৎপত আন্দোলনে এখনই যেন জামায়াতকে যুক্ত করা না হয়। আন্দোলনে বিজয়ের সম্ভাবনা দেখা দিলে তখন যে কেউ যুক্ত হতে পারে। গণতন্ত্র মঞ্চের নেতারা এমন মত দিয়েছেন। অন্যদিকে বিএনপির একাধিক নেতাসহ যুগোৎপত আন্দোলনের শরিক বিভিন্ন দল ও জোট ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সরাসরি এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এ বিষয়ে বিএনপির অবস্থান কি সেটি জানতে চান গণতন্ত্র মঞ্চের নেতারা। সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বিএনপি বা যুগোৎপত আন্দোলনের কোনো শরিক দলের নেতাদের ইন্ডিয়া আউট আন্দোলন বর্তমান ফ্যাসিবাদ বিরোধী মূল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে।
এতে মূল আন্দোলনকে লক্ষ্যচ্যুত করবে এবং ক্ষমতাসীনদের আরও সুযোগ করে দেবে বলে তারা মনে করেন। তাছাড়া ভূরাজনীতি ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই আন্দোলন কতটা সুবিবেচনা প্রসূত সেই প্রশ্নও তাদের রয়েছে। এছাড়া বিগত আন্দোলনের সাফল্য ব্যর্থতা নিয়ে বিএনপি কোনো পর্যালোচনা বা মূল্যায়ন করছে কিনা সেই সম্পর্কে গণতন্ত্র মঞ্চের নেতারা আলোচনায় তোলেন। কারণ ৭ জানুয়ারি নির্বাচনের এক সপ্তাহ পর ১৩ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এখন পর্যন্ত বিএনপি সেই পর্যালোচনা করেনি। বৈঠকে উপস্থিত গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিএনপির পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে যুগোৎপত্য আন্দোলন নিয়ে নতুন কোনো মেরুকরণ হচ্ছে না, আর ইন্ডিয়া আউট আন্দোলনে যারা যুক্ত হয়েছেন সেটা তাদের ব্যক্তিগত। এ বিষয়ে বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত নেই। গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিগত আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা বিএনপির চিন্তাভাবনা জানতে চেয়েছি, তারা দলীয়ভাবে আলোচনা করে আমাদের জানাবেন বলেছেন। দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশচুম্বী সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই। একসময়ের ধুধু মরুভূমি থেকে ঝাঁ চকচকে শহরের রূপ নেওয়া দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমান ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে। আর এই সুযোগে বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইয়ে গড়েছেন সম্পদের পাহাড়। দুবাই আনলক নামের বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে দুবাইয়ে গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে। অনুসন্ধানী এই প্রকল্পে ৫৮টি দেশের ৭৪টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ৬ মাস ধরে অনুসন্ধান চালিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের সংবাদ মাধ্যম E24 এর নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুবাই আনলকড শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে OCCRP। বিভিন্ন দেশের সন্দেহভাজন অপরাধী, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দুবাইয়ে কিভাবে নিরাপদে সম্পদ কিনেছেন সেই চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ প্রথম এই ফাঁসকৃত তথ্য পায়। দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস হওয়া তথ্য উপাত্তের উপর ভিত্তি করে অনুসন্ধান চালানো হয়। OCCRP বলছে 2020 থেকে 2022 সাল নাগাদ দুবাইয়ের বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের পরিমাণ $160 বিলিয়ন বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা। 29,700 ভারতীয় নাগরিকের 35,000 সম্পত্তি রয়েছে দুবাইয়ে। দুবাইয়ে ভারতীয়দের এসব সম্পত্তির মোট মূল্য $17 বিলিয়ন বেশি বলে ধারণা করা হয়। ভারতের পর এই তালিকায় রয়েছে পাকিস্তান। দুবাইয়ে 17,000 পাকিস্তানের হাতে 23,000 সম্পত্তির মালিকানা রয়েছে। আমিরাতের এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত ও পাকিস্তানে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি থেকে শুরু করে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও গোপন সম্পদের খোঁজ মিলেছে দুবাইয়ে। আর পাকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ শরীফ, সাবেক স্বৈরশাসক প্রয়াত পারভেজ মোশাররফ সহ দেশটির বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রীরও নাম রয়েছে এই তালিকায়। দুবাইয়ে গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়া তথ্যে কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে। OCCRPর তথ্য বলছে, আকাশচুম্বী অট্টালিকার এই শহরে গোপন সম্পদ গড়েছেন অন্তত ৩৯৪ জন বাংলাদেশি। শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানা রয়েছে ৬৪১টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য $22.53 লাখ বেশি। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি OCCRP। দুবাইয়ের বিশ্বের শীর্ষ ধনকুবের ও তাদের সম্পদ। ভারতীয় নাগরিক মুকেশ আম্বানির রয়েছে $11,020 কোটি সম্পদ। ভারতীয় নাগরিক MA ইউসুফ আলী ও তার পরিবারের সম্পদের পরিমাণ $780 কোটি। ভারতীয় শামসির ভায়ালিলের রয়েছে $350 কোটি সম্পদ। ওমানের নাগরিক সুহাইল বাহওয়ানের আছে $190 কোটি সম্পদ। রাশিয়ার নাগরিক আন্দ্রেই মলচান ও তার পরিবারের সম্পদের পরিমাণ $130 কোটি। যুক্তরাজ্যের নাগরিক সকেট বর্মনের সম্পদের পরিমাণ $150 কোটি। সাইপ্রাসের নাগরিক ইগোর মাকারোভের সম্পদ আছে
$210 কোটি। মিশরের নাগরিক নগিব সাবিরিস ও তার পরিবারের সম্পদের পরিমাণ $380 কোটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।